হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তো গেস আপনারা তো জানেন এই ফুটবল গেমের মধ্যে নতুন একটা আপডেট আসছে 3.6.0। তো এই আপডেটে গেমের মধ্যে নতুন অনেক কিছুই অ্যাড করা হয়েছে। তো সেই সাথে গেমের মধ্যে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। তো এই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন মানে যে ফিচারটা অ্যাড করা হয়েছে, তো এটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে আসলে যে এই ফিচারটা কীভাবে কাজ করে অ্যান্ড আসলে এই ফিচারটার কাজ কী এবং মানে কীভাবে এটা কাজ করে। তো অনেকের মধ্যে এটা প্রবলেম আছে, মানে কনফিউশন আছে যে এটা দিয়ে আসলে করবোটা কি। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আসলে এই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন এটার কাজ কী। তো ভিডিও শুরু করার আগে যারা এখন ভিডিওতে লাইক করে দিন, আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না একটা সাবস্ক্রাইবও করে দিন। তো চলেন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন আছে। একটা হচ্ছে অ্যাটাক 1, অ্যাটাক 2, ডিফেন্স 1, ডিফেন্স 2। এখন আমি যদি এখানে অ্যাটাকে যাই তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ডিফেন্সিভ, একটা হচ্ছে অ্যাটাকিং, আর একটা হচ্ছে অ্যাঙ্করিং। তো ডিফেন্সিভ যদি আমি এখানে সিলেক্ট মানে দেখতে পাচ্ছেন ডিফেন্সিভে ক্লিক করার পরে অনেকগুলো প্লেয়ার কিন্তু এখানে চলে আসছে। তো ডিফেন্সিভ যদি আপনি সিলেক্ট করেন, এখান থেকে যদি ধরেন আপনার ডিফেন্সিভ তো বুঝিনি, মানে সেন্টার ব্যাকদের আপনি সিলেক্ট করতে হবে, অথবা আপনি ডিএমএফ সিলেক্ট করতে পারেন। তো যদি আপনি এখানে যদি আপনি যে কোনো একটা প্লেয়ার যদি আপনি ক্লিক করেন, দেন এই প্লেয়ারটা যদি আপনি এখানে ডানে দেখতে পাচ্ছেন উপরে একটা ডানের অপশন আছে, এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার যে প্লেয়ারটা আপনি ডিফেন্সিভে সিলেক্ট করছেন ওই প্লেয়ারটা কিন্তু আপনার ডিফেন্স লাইনে থাকবে, ডিফেন্স লাইন থেকে উপরে যাবে না। অনেক সময় হয় না যে কুইক কাউন্টার খেলতে গেলে ডিফেন্ডাররা মাঝে মধ্যে একটু উপরে চলে আসে। তো আপনি এখানে যেই প্লেয়ারটা সিলেক্ট করবেন এই ডিফেন্সিভে, ওই প্লেয়ারটা কিন্তু উপরের দিকে আর যাবে না, মানে সে তার নিজের পজিশনের দিকে থাকবে, উপরের দিকে যাবে না, ডিফেন্স লাইনে থাকবে, এর থেকে বেশি উপরে যাবে না, এর নিজেদের পজিশনে থাকবে। তো এখন এর প্লেইং স্টাইল যেটাই হোক, ধরেন আপনি এখানে ধরেন আপনার যে রাইট ব্যাক আছে সেটা তো নর্মালি ডিফেন্সিভ ফুলব্যাক দেখতে পাচ্ছেন, আর আমার এই যে এই প্লেয়ারটা আছে এটা কিন্তু অ্যাটাকিং ফুলব্যাক। এখন আপনি যদি এর ডিফেন্সিভ মানে করে ফেলেন, মানে ডিফেন্সিভ পজিশনে একে সিলেক্ট করবেন, এর প্লেইং স্টাইল যেটাই হোক এ কিন্তু এর ডিফেন্স লাইন থেকে কিন্তু উপরে যাবে না। এর হোক প্লেইং স্টাইল হচ্ছে আপনার ফুলব্যাক ফিনিশার হোক, অ্যাটাকিং ফুলব্যাক হোক, আর ডিফেন্সিভ তো এমনিতেই থাকে। আপনার যে বাকি যে দুটো প্লেইং স্টাইল আছে অ্যাটাকিং ফুলব্যাক আর ফুলব্যাক ফিনিশার, যদি এগুলো হয় মানে এই প্লেইং স্টাইল হওয়ার পরেও যদি আপনি ডিফেন্সে এই প্লেয়ারটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু এ নিজেদের পজিশন থেকে যে লেফট ব্যাক পজিশন আছে সেখান থেকে কিন্তু উপরে যাবে না অ্যাটাকের জন্য, সে তার নিজের পজিশনে থাকবে। এখন প্লেইং স্টাইল যেটাই হোক, আপনি এই জিনিসটা এই গেমের মধ্যে ভালো কিছু অ্যাড করা হয়েছে, কারণ অনেকে ডিফেন্সিভ ফুলব্যাক খেলাইতে চায় না কেন জানো। তারপরেও মাঝে মধ্যে আপনি চাইলেন উপর নিয়ে যেতে পারবেন, মানে ক্রস করানোর জন্য অনেক সময় দরকার পড়ে। তো এই হচ্ছে এইটার কাজ। তো সেকেন্ড দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাকিং আছে, অ্যান্ড অ্যাটাকিং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই অপশন আছে প্লেয়ারের। তো অ্যাটাকিং করার জন্য তো আপনি সর্বপ্রথম আপনি ডিফেন্ডার, তো আপনি অ্যাটাকিংয়ের জন্য সিলেক্ট করবেন না, স্বাভাবিক। আপনি এখানে দেখতে পাচ্ছেন সিএমএফ আর এএমএফ, এটা আপনি চাইলে করতে পারেন। তো এটার হয় কি, আপনি মানে এখানে যে প্লেয়ারটা সিলেক্ট করবেন সেই প্লেয়ারটা অলওয়েজ আপনার অপোনেন্টের ডিবক্সের কাছাকাছি থাকবে এবং ডিবক্সের মধ্যে থাকবে। এ কিন্তু আপনার মানে আপনি গোল খাইতে থাকেন, এ কিন্তু আর নিচের দিকে আসবে না। আর ওই অ্যাটাকিংয়ে ধরেন আপনি যদি সেন্টার ব্যাককে সিলেক্ট করেন তাহলে কিন্তু এ অলওয়েজ উপরের দিকে থাকবে, আপনি গোল খান যাই করেন, অপোনেন্ট আপনাকে অ্যাটাক করতে আসুক তবুও কিন্তু এই নিচের দিকে আসবে না। আর আপনার যদি একটা অ্যাটাকিং মিডফিল্ডার রাখেন সেক্ষেত্রে কিন্তু এ একদম অপোনেন্টের ডিবক্সের দিকে থাকবে, ডিবক্স থেকে নিচের দিকে আসবে না। মানে যে অ্যাটাকিং মিডফিল্ড যে পজিশনটা সেই পজিশনে না, মানে পাসিং করবে, সেই পজিশন থেকে পাসিং করে সে কিন্তু ডিবক্সের দিকে ঢুকে যাবে, মানে গোল করার জন্য। এই জিনিসটা আপনার জন্য ভালো হবে। তো আমি বলবো আপনারা যদি অ্যাটাকিং সিলেক্ট করেন অবশ্যই কিন্তু এএমএফ অথবা সেন্টার মিডফিল্ডার এরকম প্লেয়ার সিলেক্ট করবেন, অথবা আপনি যদি ডিএমএফ সিলেক্ট করেন সেখানে তো জানেনই একটু প্রবলেম হতে পারে আপনার জন্য। আর আমি একটা বলে দিই, ডিফেন্সের প্লেয়ার কিন্তু আপনারা কখনো অ্যাটাকিং করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে, যেটা বললাম আমি। তো আপনি অ্যাটাকিংয়ে এটা সিলেক্ট করে রাখবেন। তো 3 নাম্বার দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্করিং আছে। তো অ্যাঙ্করিং হচ্ছে আপনি যে প্লেয়ারটার অ্যাঙ্করিং সিলেক্ট করবেন, ধরেন আমি এখানে এমবাপ্পেটা সিলেক্ট করলাম, এর পজিশন দেখতে পাচ্ছেন সেন্টার ফরওয়ার্ড। তো এখন সেন্টার ফরওয়ার্ড হচ্ছে আপনার মানে মেন স্ট্রাইকার যেটাকে বলে সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড। তারপরে যদি অ্যাঙ্করিংয়ে একে সিলেক্ট করে রাখেন তাহলে হবে কি, এমবাপ্পে কিন্তু মাঝে মধ্যে যে আপনার যে সিএফ আছে তারা কিন্তু তাদের পজিশন থেকে একটু নিচের দিকে আসে, একটু ডানে যায়, একটু বামে যায়, তো এরকমই নর্মালি হয় যেটা। অ্যান্ড আপনি যদি অ্যাঙ্করিংয়ে যদি আপনারা এই প্লেয়ারটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু এর পজিশন থেকে ডানেও যাবে না, বামেও যাবে না, নিচেও যাবে না, উপরেও যাবে না, নিজের পজিশন থেকে একেবারে মানে বেশ খেলা ট্রাই করবো। অনেক সময় আপনি পাসিং করতে গেলে দেখেন যে আপনার
সেন্টার ফরওয়ার্ড আপনার ইসে নাই, সেই পজিশনে নাই। তো আপনি যদি অ্যাঙ্করিংয়ে সিএফ পজিশন সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু এর নিজেদের পজিশনেই থাকবে। আপনি যেখান থেকে পাসিং করেন একে নিজেদের পজিশনে পাবেন, কারণ সেন্টার ফরওয়ার্ডের পজিশন আপনি তাকে ওই পজিশনের মধ্যে পাবেন, কোনো সমস্যা না যদি আপনারা এটা সিলেক্ট করে রাখেন। এটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার প্লেয়ারটা ডানের দিকে যাবে, বামের দিকে যাবে, নিচের দিকেও যাবে। তো আপনি যদি অ্যাঙ্করিংয়ে যদি এটা সিলেক্ট করেন তাহলে এ কিন্তু নিজেদের পজিশনে থাকবে, পজিশন থেকে একটুও সরবে না, ডানেও যাবে না, বামেও যাবে না, নিচেও যাবে না। তো এদিকে হচ্ছে এর সুবিধা। আমি আপনাকে বলবো যে আপনার অ্যাটাক ওয়ানে দেখতে পাচ্ছেন এখানে ডিফেন্সিভে গিয়ে একটা প্লেয়ার যে কোনো প্লেয়ার সিলেক্ট করে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার এখানে এটা শো হয়ে যাবে। তো পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাক 2, এখানে আমি করবো একটা অ্যাঙ্করিং রেখে দেবো। অ্যাঙ্করিংয়ে আমি রাখবো হচ্ছে এমবাপ্পে, কারণ আমার এমবাপ্পেকে নিজের পজিশনে থাকা অনেক জরুরি, কজ আমার অনেক রান মেক করাতে হয় এমবাপ্পে দিয়ে। তো আমি পরে এখানে ডিফেন্সে ডিফেন্সের কিন্তু এখানে আলাদা একটা ইয়ে আছে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে টাইট মার্কিং আছে। তো টাইট মার্কিং হচ্ছে মানে এটা এখানে শো করবে না, আপনি যখন ম্যাচ খেলতে যাবেন ওই ম্যাচের ওখানে শো করবে। তো টাইট মার্কিং হচ্ছে আপনারা টাইট মার্কিংয়ে ধরেন আপনি আগের মতনই, আমি যদি মানে টাইট মার্কিংয়ে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার কয়েকটা প্লেয়ারের অপশন দেখাবে। তো আমি যদি টাইট মার্কিংয়ে মানে টাইট মার্কিং কিন্তু আমার ডিফেন্ডার সিলেক্ট করতে হবে, যেটা আমি ডিফেন্ডার সিলেক্ট করবেন। টাইট মার্কিংয়ে যদি আমি ডিফেন্ডার সিলেক্ট করি তাহলে কী হবে, আমি যে ডিফেন্ডারে সিলেক্ট করব ওই ডিফেন্ডারটা কিন্তু অপোনেন্টের যে প্লেয়ার আছে সেগুলোটা কিন্তু মার্ক করতে থাকবে। মানে অপোনেন্টের প্লেয়ার ধরেন আপনার ডি বক্সের কাছাকাছি আস্তে আস্তে তাকে কিন্তু থামানোর জন্য তাকে অনেক ইয়া করবে। বাট এই ক্ষেত্রে হবে কি, মানে টাইট মার্কিংয়ে আপনার প্লেয়াররা মানে আপনার যে করে ডিফেন্ডার আছে সব করে কিন্তু ওই প্লেয়ারটারে মার্ক করবে যে প্লেয়ারটা আপনার ডি বক্সের কাছাকাছি আসবে। তো ওই ক্ষেত্রে হবে কি, ওই প্লেয়ারটা অনেক বেশি স্পেস পাওয়া যাবে পাসিং করার জন্য, শুটিং করার জন্য স্পেস পাওয়া যাবে, কারণ সব করে ডিফেন্ডার আপনার ওই প্লেয়ারটার কাছে বল নিতে আসবে। তো তার কাছে অনেক অপশন আছে পাসিং করার মতো। তো এই ক্ষেত্রে আপনার টাইট মার্কিংটা অতটা বেশি ভালো হবে না। তো নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ম্যান মার্কিং আছে। তো ম্যান মার্কিংয়ে ক্লিক করলে হবে কি, আপনার একটা প্লেয়ার আপনাকে সিলেক্ট করতে হবে আর একটা অপোনেন্টের প্লেয়ারকে সিলেক্ট করতে হবে। তো এটার ক্ষেত্রে হবে কি, আপনি যখন মানে একটা প্লেয়ার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনাকে অপোনেন্টের একটা প্লেয়ার সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আপনি আপনার একটা প্লেয়ার সিলেক্ট করে দিলেন, তারপরে আপনার অপোনেন্টের একটা প্লেয়ার সিলেক্ট করতে বলবে। তো আপনি যখন অপোনেন্টের যে প্লেয়ারটা সিলেক্ট করবেন অ্যান্ড আপনার যে প্লেয়ারটা সিলেক্ট করবেন, মানে আপনার প্লেয়ারটা অপোনেন্টের প্লেয়ারটাকে অলওয়েজ মার্কিংয়ের মধ্যে রাখবে। আমি আপনাকে সহজ ভাষায় বুঝাই। ইউসিএলের যেই ইউসিএল তো অনেকে দেখছেন, ইউসিএলের যে সেমিফাইনাল ছিল ওই ম্যানচেস্টার সিটি আর হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদের মধ্যে, তো ওইটা কোয়ার্টার ফাইনাল ছিল। ওইটা হচ্ছে হালান্ড আর রুডিগার, মানে হালান্ড ভার্সেস রুডিগার ছিল ওই ম্যাচটা। মূলত ওইটা ছিল, আপনারা তো দেখছেনই কীভাবে রুডিগার হালান্ডে কীভাবে করছে, মানে এক মুহূর্ত রুডিগার হালান্ডের থেকে দূরে ছিল না, অলওয়েজ মানে লাইগা ছিল ওর সাথে। তো এরকমই আপনার যদি আপনার একটা অপোনেন্টের প্লেয়ার সিলেক্ট করেন তাহলে আপনার প্লেয়ারটা অপোনেন্টের প্লেয়ারের সাথে একেবারে লাইগা থাকবে, অপোনেন্টের প্লেয়ার থেকে ডানেও সরবেন না বামেও সরবেন না, একেবারে লাইগা থাকবে আপনার অপোনেন্টের প্লেয়ারের সাথে। তো এটা হচ্ছে এটার সুবিধা। আপনার যে প্লেয়ারটা সিলেক্ট করবেন জাস্ট ওই প্লেয়ারটাই কিন্তু ওই প্লেয়ারের সাথে লাইগা থাকে, বাকিগুলো কিন্তু নর্মাল ডিফেন্স করবে। পরে দেখতে পাচ্ছেন এখানে কাউন্টার টার্গেট আছে। তো কাউন্টার টার্গেট হচ্ছে এখানে দেখছেন অনেকগুলো অপশন আছে। তো কাউন্টার টার্গেটে আপনারা কখনো ডিফেন্সের যে প্লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু দিবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। তো কাউন্টার টার্গেট হচ্ছে আপনি ধরেন অনেকগুলা গোল খেয়ে গেছেন, তো আপনি এখন চাইতেছেন যে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে একটা অ্যাটাক করবেন। তো আপনার কাউন্টার অ্যাটাকের জন্য অলওয়েজ অ্যাটাকিং মিডফিল্ড থেকে শুরু করে বাকি যে কটা পজিশন আছে সেই কটা পজিশন থেকে প্লেয়ার সিলেক্ট করবেন। তো আমি এখানে কাউন্টার টার্গেট করার জন্য আমি এখানে লিওনেল মেসি অথবা নেইমার জুনিয়রকে আমি সিলেক্ট করবো, অথবা আমি পেড্রিকো চাইলে সিলেক্ট করতে পারি, কারণ এমএফ তো মানে এটা করলে হবে কি অলওয়েজ আপনার ওইটার মতনই অ্যাটাকিংয়ের মতো আপনার ডিফেন্স মানে ডিবক্সের মধ্যে অপোনেন্টের ডিবক্সের মধ্যে থাকবে, ওখান থেকে শুটিং পাসিং ট্রাই করবে। তো এটা হচ্ছে এর সুবিধা। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডিপ লাইন আছে। তো ডিপ লাইনে এখানে অনেক অপশন আছে, দেখতে পাচ্ছেন ডিএমএফ থেকে শুরু করে সিএফ পর্যন্ত আছে। তো এখানে হচ্ছে কি আপনার ডিপ লাইন বলতে বোঝানো হয়েছে যে আপনি যে প্লেয়ারটা সিলেক্ট করবেন ডিপ লাইনে, ওই প্লেয়ারটা করবে কি যখনই আপনার অপোনেন্ট অ্যাটাক করতে যাবে তখনই কিন্তু আপনার ডিফেন্স লাইনে ঢুকে যাবে, কারণ বলটাকে ডিফেন্ড করার জন্য ডিফেন্স লাইনে কিন্তু ঢুকে যাবে যে প্লেয়ারটাকে আপনি ডিপ লাইনে রাখবেন। সে সিএফ হোক সে সেকেন্ড স্ট্রাইকার হোক সে এএমএফ, সবাই কিন্তু ডিফেন্স লাইনে ঢুকে যাবে। যখন তারা দেখবে যে অপোনেন্ট টিম অ্যাটাক করার জন্য আগায় আসতেছে তখন কিন্তু তারা ডিফেন্স লাইনে ঢুকে যাবে বলটা ডিফেন্ড করার জন্য। তো এই ক্ষেত্রে আপনারা যে প্লেয়ারটা রাখবেন সেটা হচ্ছে ডিএমএফ, কারণ ডিএমএফ তো জানেনই ডিফেন্সিভ মিডফিল্ডে অলওয়েজ তার পজিশনে থাকবে। প্লাস আপনি যদি তাকে এখানে সিলেক্ট করে রাখেন
তাহলে হবে কি যখনই অপোনেন্ট অ্যাটাক করতে যাবে সে আগে থেকেই কিন্তু ডিফেন্স লাইনে থাকবে বলটাকে ডিফেন্ড করার জন্য। তো তখন আপনার জন্য অনেক ভালো হবে, কারণ ডিফেন্সিভ মিডফিল্ড তো আমার এখানে দেখতে পাচ্ছেন রদ্রি আছে, রদ্রি তো জানেনি কত ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার। তো আপনার যদি এরকম ভালো মিডফিল্ডার থাকে তাহলে কিন্তু আপনারা এইটাতে সিলেক্ট করে রাখতে পারেন। আপনি চাইলে সিএমএফও রাখতে পারেন বা ডিএমএফ আপনার জন্য বেশি ভালো হবে। তো যাই হোক এই ছিল আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে। তো যাই হোক ভিডিও এই পর্যন্তই ছিল। যাদের ভিডিওটা ভালো লাগছে একটা লাইক করে দিন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।